আচ্ছা আজকে আমরা একটা ডিজিজ শুরু করি, মাঝখানে মাঝখানে পড়া ধরবো, ঠিক আছে? না পারলে দাঁড় করে রাখবো, ঠিক আছে? পড়া পারতে হবে। আচ্ছা ভুলে যান, এটা তো হিউম্যানের বৈশিষ্ট্য, তাই না? আপনি যে মানুষ বারবার দেওয়ার দরকার নেই। ওকে, দেখা যাক কি বুঝেন। ঠিক আছে, আমরা বলেছিলাম যে আপনি যদি কোনো রোগের চিকিৎসা করতে চান, অ্যাটলিস্ট রোগ সম্পর্কে কি 7টা কোশ্চেনের অ্যান্সার আপনার কি জানতে হবে, ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে, 7টা কোশ্চেন কি কি ছিল বলেন প্রিয়া? কি সালাম বলেন কি কি কোশ্চেন ছিল এই রোগ সম্পর্কে? হোয়াই, হোয়াট, হাউ। হাউ মানে কি বোঝাচ্ছে বলেন? কিভাবে হচ্ছে ইনফ্লামেশনটা হচ্ছে, আচ্ছা কিভাবে হচ্ছে, তাই না? তাহলে রেগে আসছে তো সিকোয়েন্সটা ভুলে গেছি। আচ্ছা Okay, কারণ fine. জানতে হবে কি রোগটা। হ্যাঁ, তার মানে আমরা যদি চিকিৎসা করতে যাই আমাদেরকে জানতে হবে রোগটা কি, তাই না? রোগটা কোথায় হয়, তাই না? রোগটা কি কারণে হয়, রোগটা হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, এই রোগটা যদি বেশি দিন আপনার শরীরে থাকে কি কি কমপ্লিকেশন হতে পারে, এরপরে কি এই রোগটা ডায়াগনোসিস করার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষার দরকার হয়, আরেকটা কি এই রোগের চিকিৎসার জন্য কি কি ওষুধ ব্যবহার করতে হয়। ঠিক আছে, মিনিমাম এই 7টা কোশ্চেনের আনসার যদি আপনি পারেন, এই আনসার না পারলেও রোগের চিকিৎসা করা যায়, যায় না তা না। আপনি কোনো রোগ সম্পর্কে কিছু না জানলেও চিকিৎসা করতে পারবেন। যারা আমাদের করতেছে সেটাকে আমরা কি বলি? সিমটোমেটিক ট্রিটমেন্ট, তাই না? যে রোগের লক্ষণ দেখে রোগের চিকিৎসা না করে লক্ষণের চিকিৎসা করা হচ্ছে। ঠিক আছে, আপনার বমি হচ্ছে, বমির জন্য বমির ওষুধ দিচ্ছে, পেট ব্যথা, পেট ব্যথার জন্য পেট ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিক হচ্ছে, গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিকের ওষুধ। মূল রোগ এখানে নেই। ওকে, তাহলে আমরা যদি মূল রোগের চিকিৎসা করতে চাই তাহলে সিমটোমেটিক আমাদেরকে এই 7টা পয়েন্টের অ্যান্সার ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে কি জানা থাকা লাগবে। ওকে, এই সেকেন্ড সেমিস্টারে অ্যাটলিস্ট কি আমরা 4টা কোশ্চেনের, খুবই ভাইটাল 4টা কোশ্চেনের অ্যান্সার কি ভালোভাবে শিখবো। তাহলে প্রথমে আমরা যে রোগটা পড়বো সেটার নাম কি? পেপটিক আলসার ডিজিজ। রোগের নাম কি? পেপটিক আলসার ডিজিজ। 40 পেজ। পেপটিক আলসার ডিজিজ। আচ্ছা প্রথমে আমরা পড়বো রোগটা কি। যদি কি আমরা পড়ি এই ক্ষেত্রে আপনাকে কতগুলো জিনিসের সাথে কি কম্বাইনলি জানতে হবে। কি কি জানতে হবে পেপটিক আলসারের জন্য? স্পেসিফিকভাবে কি স্টোমাক সম্পর্কে একটা মোটামুটি ধারণা থাকতে হবে, ডিউডেনাম সম্পর্কে কি একটা মোটামুটি ধারণা থাকতে হবে। তাহলে আমরা যদি স্টোমাককে বলি, এটা যদি স্টোমাক হয়, স্টোমাকের পার্ট কয়টা? 3টা পার্ট। কি কি? ফান্ডাস, বডি, ফাইলাস, বডি, পাইলোরাস। পাইলোরাস, তাই না? স্টোমাকের লেয়ার কয়টা? তোমাকে লেয়ার 4টা লেয়ার। কি কি লেয়ার? আউটার লেয়ার, মাসকুলার লেয়ার, সাবমিউকোসাল লেয়ার, আরেকটা কি? মিউকাস লেয়ার। স্টোমাকে কত ধরনের সেল থাকে? 4 ধরনের সেল থাকে। কি কি নাম? মিউকাস সেল। মিউকাস সেলের কাজ কি? মিউকাসের সেল হলো পেপটোজিন আর হলো মিউকাস প্লাস পেপসিনোজেন রিলিজ করা। তারপরে কি প্যারাইটাল সেল। প্যারাইটাল সেলের কাজ কি? পেপসিনোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করা। পেপটিক সেলের কাজ কি? পেপসিনোজেন রিলিজ করা। এন্টারোক্রোমাফিন সেলের কাজ কি? গ্যাস্ট্রিন রিলিজ করা। ঠিক আছে, এই জিনিসগুলোর সাথে কি সরাসরি পেপটিক আলসার ডিজিজ রিলেটেড। আমরা বলতেছি পেপটিক আলসার ডিজিজ। আলসার মানে ক্ষত, ডিজিজ মানে তো রোগ। পেপটিক আসছে কোথা থেকে? পেপসিনোজেন থেকে। তাহলে স্টোমাকের ভিতর একটা পার্ট আছে, নাম কি? পেপসিনোজেন। এটুকু তো আমরা বুঝি, পেপসিনোজেন। এখন কথা হচ্ছে পেপসিনোজেন কি কাজে ব্যবহৃত হয়? পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিক্সড আপ হয়, পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকে থাকে, কোথা থেকে আসে? প্যারাইটাল সেল থেকে। তাহলে পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিক্সড আপ হয় তখন তৈরি হয় কি? পেপসিন। কি তৈরি হয়? পেপসিন। পেপসিন তৈরি হয়। আমরা আপনাদেরকে পড়িয়েছিলাম যে প্রোটিন ডাইজেশন, মনে আছে? প্রোটিন ডাইজেশন শুরু হয় কোথা থেকে? স্টোমাক থেকে। কিভাবে শুরু হয়? পার্শিয়ালি ডাইজেস্টটা কিভাবে হয়? স্টোমাকে পেপসিন নামক উপাদান থাকে, তাই না? এই উপাদানটা প্রোটিন জাতীয় খাদ্যকে পার্শিয়ালি কি করে? ভেঙে দেয়। এবং ডাইজেশনটা মূলত হয় কোথায়? ডিউডেনামে।
ডিউডেনামে কি ট্রিপসিন, লাইপেজ, বিভিন্ন রকম এনজাইম আছে না, জি। ওই এনজাইমের মাধ্যমে মূলত ডাইজেশনটা হয়। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে পেপসিনের কাজ হচ্ছে কি প্রোটিন ডাইজেশন করা। এখন দেখেন এই যে আমাদের ভিতরের লেয়ারগুলো, মিউকাস লেয়ার, সাবমিউকাসাল লেয়ার, এগুলো কিন্তু প্রোটিনের তৈরি। কার? এগুলো প্রোটিনের তৈরি। এখন আমি যখন দীর্ঘ সময় না খেয়ে থাকবো, এটা যখন হ্যাবিটে পরিণত করব, দীর্ঘ সময় রাত জাগবো, ঠিক আছে, তখন কি পেপসিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কি রিঅ্যাকশনে পেপসিনোজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশনে পেপসিন তৈরি হবে। এই পেপসিনটা কি করবে? আমার স্টোমাকের ভিতরে যে লেয়ারগুলো, এই লেয়ারগুলোকে ডাইজেস্ট করে ফেলবে। যখন ডাইজেস্ট হয়ে যাবে তার সাথে সাথে আমার গ্যাস্ট্রিক আলসার হবে? তা হবে না। কারণ কি আমার আবার কি আছে? মিউকাস সেল আছে। সেল আছে। মিউকাস সেল এটাকে আবারও কি করে দিবে? রিজেনারেট করে দিবে। তাহলে একবার ডাইজেস্ট হয়ে যাচ্ছে, আবার রিজেনারেট হচ্ছে, ডাইজেস্ট হয়ে যাচ্ছে, রিজেনারেট হয়ে যাচ্ছে। একটা সময় কি হয়ে যাবে? ডাইজেস্ট হওয়ার হারটা রিজেনারেট হওয়ার হারের চেয়ে কি কম হবে, সরি বেশি হবে। বেশি হলে কি হবে? মিউকাস লেয়ার কত হয়ে যাবে? আপনি কিন্তু বুঝবেন না তখনও। মিউকাস লেয়ার যখন নষ্ট হয়ে যাবে তখন আমরা কি বুঝবো না। এরপরে কি হবে? সাবমিউকাসাল লেয়ারও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তখন আমি বুঝবো না যে কি আমার পেটের ভিতরে এই সমস্যাগুলো হচ্ছে। কিসের জন্য? এই দুইটা লেয়ারে কোনো ব্লাড ভেসেলও নাই, কোনো নার্ভও নাই। আমরা চুল কাটলে যেমন ব্যথা পাই না, ঠিক এই লেয়ারটা কেটে গেলেও আমরা কি কোনো ব্যথা পাবো না। এটুকু ক্লিয়ার কিনা? এরপরে সমস্যাটা শুরু হবে মাসেল লেয়ার। এই মাসেল লেয়ারে নার্ভও আছে, ব্লাড ভেসেল আছে। যখনই এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়বে, সাথে সাথে কি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগলে যেভাবে পুড়ে যাবে, এখানে কি সেম ভাবে কি পুড়ে যাবে। তার মানে কি বার্নিং হবে। ওকে, তাহলে কি বললাম? যে পেপসিনোজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে পেপসিন তৈরি হচ্ছে। এই পেপসিনটাই কি করতেছে? আমার স্টোমাকের লেয়ারগুলো ডাইজেস্ট করে আমার কি আলসার তৈরি। আলসার মানে কি? ক্ষত বা ঘা। যে ক্ষত বা ঘাটা কি দিয়ে হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে হবে। ঠিক আছে, এখন এই ক্ষত বা ঘাটা দুই জায়গায় হতে পারে। একটা হচ্ছে স্টোমাকের মধ্যে, আরেকটা হচ্ছে কি ডিউডেনামে। কিসের জন্য হতে পারে? দেখেন স্টোমাকের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারের সাথে মিশে কোথায় আসবে? ডিউডেনামে আসবে। এখন স্টোমাক কিন্তু 4টা লেয়ার দিয়ে প্রোটেক্টেড, বাট ডিউডেনাম কিন্তু 4টা লেয়ার দিয়ে প্রোটেক্টেড না, তাই না? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিউডেনামে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ডিউডেনামে এসে গিয়ে ডিউডেনামটা কি হয়ে যাওয়ার কথা? বার্ন হয়ে যাওয়ার কথা, পুড়ে যাওয়ার কথা। কিন্তু নর্মালি কেন পুড়ছে না? কারণ এখানে আবার কি আছে? প্যানক্রিয়াস আছে না এখানে আমাদের? জি। এছাড়া এখানে কি আছে? গল ব্লাডার আছে, তাই তো? কোথায় থাকে গল ব্লাডার? লিভারে থাকে। তাহলে লিভারের নিচে গল ব্লাডার আছে, ধরেন এটা গল ব্লাডার। তাহলে গল ব্লাডার থেকে কি আসে? এখানে পিত্তরস। প্যানক্রিয়াস থেকে কি আসে? প্যানক্রিয়াটিক জুস। আমরা কি ডাইজেস্টিভ সিস্টেমের পাথওয়েতে এটাই বলেছি, তাই না? যে লেফট সাইড থেকে কি আসে? প্যানক্রিয়াটিক জুস। রাইট সাইড থেকে কি আসে? পিত্তরস। এখন এই দুইটা যখন এখানে আসতেছে, এই দুইটা হচ্ছে ক্ষারীয় রস। তাহলে এই ক্ষারীয় রসগুলোর উপস্থিতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে কি হবে না? এখানে বার্নিং হবে না। বাট কারোর যদি পিত্তে পাথর থাকে, পিত্তটা কেটে ফেলে, এখন কি হবে? এখন কিন্তু তাকে বলেই দেওয়া হবে যে কি চর্বি জাতীয় খাবার কম খেতে হবে। তারপর কি খাবারের আগে অবশ্যই একটা কি মানে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল জাতীয় ওষুধ খেতে হবে। কিসের জন্য? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন যেন কম হয়। ঠিক আছে, তাহলে যে যাদের কি পিত্ত পাথর ছিল বা পিত্ত কেটে ফেলছে, তাদের কি ডিউডেনাম আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পিত্ত কেটে ফেললে, পিত্ত কি আমাদের ভাইটাল অর্গান? এটা আমি বলতেছি, পিত্ত কি আমাদের ভাইটাল অর্গান? আমরা ভাইটাল অর্গান কয়টা পড়ছি? 5টার ভিতরে পিত্ত ছিল, বাট লিভার ছিল, তাই না? তার মানে পিত্ত থলি এটা কি অর্গান হিসেবে কাজ কি করে? জমা রাখে শুধু। পিত্ত রসটাকে কি করে? পিত্ত তো খাবার হজম করে না। খাবার হজম করে নিচের ডাইজেস্টিভ এনজাইম। পিত্ত কি করে? চর্বি জাতীয় খাবারগুলোকে হজমের জন্য রেডি করে। ঠিক আছে, পিত্ত কি সরাসরি খাবার হজম করে? পিত্ত কি করে? চর্বি জাতীয় খাবারগুলোকে হজমের জন্য রেডি করে, যেন লাইপেজ এসে কি করতে পারে? এটাকে ভেঙে কিসে? ফ্যাটি অ্যাসিডে পরিণত করে ফেলতে পারে। আরেকটা কাজ করে পিত্ত। পিত্ত আসে সেই জন্য পায়খানার কালার কিরকম হয়? হলদেটে। আমাদের নর্মাল স্টুলের কালার কি? হলুদ কালারে কিছুটা। যখন স্টুলের কালার হলুদ থাকবে না, তার মানে স্টুলের পিত্ত নাই। এখন স্টুল কিরকম হবে? আমার কনস্টিপেশন হয়ে যাবে। স্টুলের নর্মাল যে ডেফিকেশন সেটা আর কি থাকবে না, কনস্টিপেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পিত্ত আরেকটা কাজ করে, পায়খানার স্বাভাবিক বেগ সৃষ্টি করে।
ঠিক আছে, তার মানে পিত্তের যে উপকারিতা নাই তা না, তবে পিত্ত তৈরি করে লিভার। লিভার আমাদের জন্য ভাইটাল। এর কাজ পিত্ত জমা রাখা, পিত্তটাকে ঘন করা। ঠিক আছে, লিভার থেকে যে পিত্ত তৈরি হয় তা থেকে তাকে প্রায় কি 100 গুণ বেশি ঘন করতে পারে কে? পিত্তথলি। এর থেকে ওয়াটারগুলো নিয়ে নেয়, শুধু রসটাই থাকে পিত্ত। এই ঘন পিত্তটা এখানে এসে পড়ে। এখন যাদের মনে করেন এই পিত্ত থাকবে না, তাদের কি পিত্ত রস এখানে আসে না? আসে, একদম ডাইরেক্ট লিভার থেকে কি লাইন করে দেয়। কিন্তু কথা হচ্ছে লিভার থেকে যে পিত্ত তৈরি এটা খুবই হালকা পিত্ত, এত বেশি ঘন হয় না। সেই জন্য তাকে বলে চর্বি জাতীয় খাবার কম খেতে, এবং কি গ্যাস্ট্রিকের একটা ওষুধ সবসময় কি খেয়ে যেতে বলে। ক্লিয়ার কিনা? তাহলে দেখেন ডিউডেনামে আমার ক্ষত হওয়ার চান্স আছে, তাই না? আরেকটা কি, স্টোমাকে ক্ষত হওয়ার চান্স আছে। কিসের জন্য? হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। ক্লিয়ার কিনা? যদি ক্ষতটা স্টোমাকে হয়, এই আলসারটাকে আমরা কি বলবো? গ্যাস্ট্রিক আলসার। যদি ক্ষতটা ডিউডেনামে হয়, এটাকে আমরা কি বলবো? ডিউডেনাল আলসার। তাহলে পেপটিক আলসার ডিজিজ কাকে বলবো? দেখেন বইয়ের প্রথম পেজে একদম দেওয়া আছে, পেপটিক আলসার ডিজিজ ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন। ক্লিনিক্যাল কন্ডিশন মানে কি? 14 নম্বর পেজে। দেখেন এই টার্মগুলো একটু পরিচিত থাকতে হবে। ক্লিনিক্যাল কন্ডিশন অথবা কি প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন। দেখেন এই টার্ম দুটো পরিচিত থাকতে হবে। ক্লিনিক্যাল কন্ডিশন মানেও রোগ, প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন মানেও কি? রোগ, অ্যাবনর্মাল কন্ডিশন, সহজ কথা। তাহলে ক্লিনিক্যাল কন্ডিশন বললে আমি দেখে কি বলবো? নরমাল অ্যানাটমি ফিজিওলজি না। ডিজিজ কাকে বলে? ম্যাডাম বলেন, হোয়াট ইজ ডিজিজ? ইন্নালিল্লাহকে ডিজিজ বলে না, মৃত্যু বলে। এত মানুষ থাকতে আমি একটু না দেখলে খাট হইছে। বলো তো ফেলটুস, আপনার হার্ট মিষ্টিও খাওয়া না। আমি এলাকে মিষ্টিটা খাওয়াই না। যে পাঁচ হইছে এর আগে না। সবগুলাই খাওয়াইছে, আপনি ভাত আছে। গিফটটা। আনাটা চেঞ্জ করে দাও। অনেকবার খাইতেছে না। এরপরে কিন্তু ফেল করবে। নানা দ্বারা খাইতেছে স্যার। আমি কারণ অনেক আমাদের সহ্য হবে, আমাদের পিত্ত তৈরি আছে সমস্যা। ডায়াবেটিস উপরে বাড়ায়। ওকে, আপনি বলেন বলো। ক্লিনিক্যাল আচ্ছা ডিজিজ কাকে বলে? একদম প্রথম ক্লাসের প্রথম দিন পড়ালাম, তাই না? অ্যাবনর্মাল অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল কন্ডিশনকে কি বলে? ডিজিজ বলে। তাহলে অ্যাবনর্মাল কন্ডিশনকে ডিজিজ বলে। ওই অ্যাবনর্মাল কন্ডিশনকে বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। ক্লিনিক্যাল কন্ডিশন মানে কি? অ্যাবনর্মাল কন্ডিশন। প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন মানে কি? অ্যাবনর্মাল কন্ডিশন। তার মানে কি এগুলো? ডিজিজ। তাহলে এখানে আমরা কি বলতেছি দেখেন, পেপটিক আলসার ডিজিজ ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন। তার মানে কি? এটা একটা ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ হলো একটি রোগ যেখানে কি হয়? অধিক হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের কারণে গ্যাস্ট্রোইপিথেলিয়াল লেয়ার, তার মানে কি? গ্যাস্ট্রোইপিথেলিয়াল মানে যে লেয়ারের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়? সিক্রেশন হয়। ইপিথেলিয়াল টিস্যু কাকে বলে? হোয়াট ইজ ইপিথেলিয়াল টিস্যু? বললো স্টোমাস করে এতে অন গেছে গা টিস্যু। স্টোমাক টিস্যুতে তৈরি হয়নি। আবরণী কলা কাকে বলে? আবরণী কলা কাকে বলে? সহজ কথা, আবরণী কলা। তার মানে কি? যে টিস্যু দিয়ে বিভিন্ন অঙ্গের কি তৈরি হয়? লেয়ার, আবরণ তৈরি হয়। তাহলে আবরণ দুই ধরনের হতে পারে, বাইরেও একটা আবরণ, ভিতরেও একটা আবরণ। দেওয়ালে দুইটা আবরণ, ওই পাশে একটা, এই পাশে একটা, তাই না? তাহলে এই লেয়ারটাকে যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটা আমি কি বলতেছি? গ্যাস্ট্রোইপিথেলিয়াল লেয়ার। ক্ষতটা কোথায় হয়? স্টোমাকের ভিতরে। তাহলে গ্যাস্ট্রোইপিথেলিয়াল লেয়ারে যে ক্ষত হবে, সেই ক্ষতটাকে আমরা কি বলতেছি? পেপটিক আলসার ডিজিজ। ওকে, তাহলে সংজ্ঞাটা কি দিব? পেপটিক আলসার ডিজিজ হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে কি হয়? অধিক হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের কারণে গ্যাস্ট্রোইপিথেলিয়াল লেয়ারে ক্ষত বা ঘা হয়। সহজ কথা, ক্ষত বা ঘাকে আমরা কি বলতেছি? আলসার বলতেছি। ওকে, এখন লোকেশনের উপর ভিত্তি করে, কিসের উপর? লোকেশনের উপর ভিত্তি করে পেপটিক আলসার ডিজিজকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, যেটা কোথায় হয়? ক্ষতটা যদি স্টোমাকে হয়, একে কি বলবো? গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার। তার মানে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, এটা অলসো এ পেপটিক আলসার, তাই না? পেপটিক আলসার মানে কি? গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার, বোথ। ওকে, এখন ক্ষতটা যদি ডিউডেনামে হয়, নাম কি হবে? ডিউডেনাল আলসার। ওকে, তাহলে পেপটিক আলসার ডিজিজ কত প্রকার?
দুই প্রকার, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। ম্যাডাম আপনি বলেন, স্টোমাকে যদি ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশনের নাম কি? ইনফ্লামেশন অফ স্টোমাক। গ্যাস্ট্রাইটিস। যদি ডিউডেনামে হয় বলেন মিম, ডিউডেনামে যদি কোনো ইয়া হয়, ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন ডিউডেনাইটিস। স্মল ইন্টেস্টাইনে যদি হয়, প্রিয়া বলেন, স্মল ইন্টেস্টাইনে যদি কোনো ইনফ্লামেশন হয় নাম কি? এন্টারাইটিস প্রিয়াইটিস না, সব কিছু এন্টারাইটিস ঠিক আছে। এন্টারাইটিস কি নাম? এন্টারাইটিস। তার আপনি বলেন, কোলনে যদি কোনো ইনফ্লামেশন হয়, লার্জ ইন্টেস্টাইনে কোলাইটিস। অ্যাপেন্ডিক্সে যদি হয় অ্যাপেন্ডিসাইটিস। রেকটামে যদি হয় প্রোকটাইটিস। গলব্লাডারে যদি হয় কলসিস্টাইটিস। কলসিস্টাইটিস। তার আপনি বলেন, আমাদের যদি মুখে কোনো জায়গায় ইনফ্লামেশন বা প্রদাহ হয় এটার নাম কি হবে? এগুলো আপনার জন্য শেখা বাধ্যতামূলক, প্রত্যেকটাই রোগ। স্টোমাটাইটিস। আপনি যদি সিসি লেখেন কারণ মুখের ঘা, লিখবেন কি মুখে ঘা হয়েছে? স্টোমাটাইটিস লিখবেন আপনি। আপনি বলেন তো, জিহ্বাতে যদি কারোর প্রদাহ হয় তার নাম কি হবে? টাং। টাঙে যদি প্রদাহ হয় নাম কি হবে? লসাইটিস। লসাইটিস। দাঁতের মাড়িতে যদি হয় গাম। সব টাইটিস, সুমোনাইটিস। সবগুলা টাইটিসও হবে না স্যার। গামে কি হবে? জিনজিভাইটিস। দেখেন এগুলো কঠিন শব্দ না, সহজ সহজ শব্দ, কিন্তু পড়তে হবে। সবগুলোর নামে এরকম না যে সব নামে নামে আছে, ঠিক আছে। গাম হবে জিনজিভাইটিস। যদি সেলিভারি গ্ল্যান্ড হতো, সেলিভারি গ্ল্যান্ড প্রোটাইটিস প্যারোটাইটিস। কেন প্যারোটাইটিস? সেলিভারি গ্ল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় সেলিভারি গ্ল্যান্ডের নাম কি? মিম বলেন। কই অ্যাবসেন্ট মাইন্ড কেন? ও যে কি বলতেছে, ও যদি এটা বুঝতো। এইটা বলেন, সেলিভারি গ্ল্যান্ড কত ধরনের? ইয়া বলেন, সেলিভারি গ্ল্যান্ড কত ধরনের? সেলিভারি গ্ল্যান্ড একটা গ্ল্যান্ড, সাবমেঙ্গুলার প্যানক্রিয়াস একটা গ্ল্যান্ড। সেলিভারি গ্ল্যান্ড লালা গ্রন্থি। লালা গ্রন্থি কত ধরনের? হ্যাঁ, কি কি? সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, আরেকটা কি? প্যারোটিড। প্যারোটিড হচ্ছে সবচেয়ে বড়। সেজন্য আমরা যখন ইনফ্লামেশন বলতেছি কি বলতেছি? প্যারোটাইটিস। ঠিক আছে। আচ্ছা, আমরা মামস বলি না? মামস হচ্ছে বাচ্চাদের জ্বর হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, গলা ফুলে যাচ্ছে। মামস কি রোগ? গলা ফুলানো বলতেছি মামস। টনসিলাইটিস তো আরেকটা রোগ। গলগণ্ড। দেখো গলগণ্ড গলগণ্ড কিসের কারণে হয়? মাইল লাগাবো। আয়োডিন। ক্লাস 3 থেকে পড়ে আসতেছে, আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। না স্যার বৃষ্টি আসছে। আচ্ছা শুনুন, আমি বলি গলগণ্ড না, মেইন কথা বুঝেন। মামস হচ্ছে কি? প্যারোটিড গ্ল্যান্ডের ভাইরাল ইনফ্লামেশন। তাহলে যদি কারোর মামস হয়, আমরা তো বুঝি জ্বর হবে, গলা ফুলে যাবে, এখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো মানেই নাই। যদি অ্যান্টিবায়োটিক দেন তাহলে ভুল ট্রিটমেন্ট করলেন, ঠিক আছে। যেহেতু জ্বর আছে, ব্যথা আছে, এইচ তো দিবেই। এইচ দিবে, তার সাথে কি দিবে? হ্যাঁ, তার সাথে কি দিবে? মামস যদি আমাদের হয়, এর সাথে কি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্ট্রং করার ওষুধ দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি ভিটামিন সি দিতে পারেন, জিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। যদি বাচ্চার কি পুরো নিউট্রিশনের ঘাটতি বলে মনে হয়, আপনি মাল্টিভিটামিন দিতে পারেন। এছাড়া আর কিছু দরকার নাই। বাই দিস টাইম যদি মনে হয় না আরো কিছু ওষুধ দিবেন, তাহলে অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে পারেন, কখনো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ না।
কবে ডাক্তার আমার এই ক্ষেত্রে স্যার অনেকেই অ্যান্টিবায়োটিক সত্যি। দেয় ওষুধে। হ্যাঁ, যে দেয় সে কি করতেছে? অনেকটা সে জানে জ্বরের ওষুধ হচ্ছে জিম্যাক্স, তাই না? তার মানে তার কি? অ্যান্টিবায়োটিক জি আমরা কেন অ্যান্টিবায়োটিক দিচ্ছি না? ডেঙ্গুতে কি অ্যান্টিবায়োটিক দিবেন আপনি? না না ডেঙ্গু কেন হয় বলেন তো? মশা মশার কামড়। ব্যাকটেরিয়া স্যার ডেঙ্গু মশার কামড়ে হয়। ভাইরাস ভাইরাস ডেঙ্গু মশার কামড়ে ছড়ায়, ঠিক আছে? ডেঙ্গু মশার কামড়ে কি ছড়াবে? আপনার থেকে ওনার কি হাঁচির মাধ্যমে যাবে না, কাশির মাধ্যমে যাবে না, শুধু মশার মাধ্যমে গেলেই হবে। আসবেন এখন কথা হচ্ছে রোগের মানে কারণটা কি? ভাইরাস। ভাইরাস। তাহলে আমি কি এখানে অ্যান্টিবায়োটিক দিব? চিকেন পক্স, স্মল পক্স কেন হয়? কিসের জন্য হয় স্যার? দেখেন, চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে রোগের কারণ। যদি আপনি রোগের কারণ না জানেন, এই রোগের চিকিৎসা করার নৈতিক এবং কি কোনো ধরনের রাইট আপনার নাই, বাট আপনি করতেছেন তো, তাই না? কিসের জন্য করতেছেন? আপনার ওষুধ বিক্রি করতে হবে, ঠিক আছে? যে রোগী হোক, জিম্যাক্স কমন, কমন ওষুধ জিম্যাক্স। সিপ্রোসিন দিলে দাম কম না, জিম্যাক্স দিতে হবে। পারলে রেডিয়েনেটটা দিবেন 55 টাকা। ওকে ফাইন, আমরা একটু পেপটিক আলসারে থাকি, ঠিক আছে? বক্স কি বারবার হয় না কিসে? পপস বারবার হয় না একবার হয়, ডিপেন্ড করতেছে। না একবারই হয়, এটা ছোটতে শুনছি একবার যার হয় যদি আপনার স্মল পক্স হয়, চিকেন পক্স হয়, পক্স তো অনেক ধরনের আছে। যদি আপনার স্মল পক্স হয় তাহলে আপনার শরীরে নর্মালি অ্যান্টিবডি খুব একটা গ্রো করে না, বাট চিকেন পক্স হলে দেখা যায় কি যে অটো অ্যান্টিবডি কি গ্রো করে। যদি আপনার অ্যান্টিবডি গ্রো করে তাহলে হবে না, টিকার মতো হয়ে গেল। তাহলে যদি অ্যান্টিবডি গ্রো না করে তাহলে কিন্তু আবারও হওয়ার চান্স থাকে। তার মানে আপনার শরীরে এই পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে কিনা, এটা ইম্পর্টেন্ট। আপনি যে টিকা দেন না, আমরা টিকা দিলাম না করোনার কারণে, না স্যার দেননি। ওকে, যারা দিছে কিসের জন্য টিকা দিছে? করোনার চিকিৎসার জন্য, না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রিভেনশনের জন্য, তাই না? এটা কি প্রিভেনশনের জন্য? তাহলে এই যে চিকেন পক্সের টিকা দিতে হয় না। যদি হয়ে যায় শরীর কি করে? এটার বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি করে ফেলে, বাট যদি তৈরি না হয় তাহলে আবার এই হয়। জন্য যখন হয় তখন করোনার মতো বেশি করে দিতে হয় ভাইরাল ইনফেকশন অ্যান্টিবায়োটিক আমি তখনই দিব যদি ভাইরাল ইনফেকশনের কারণে শরীর অনেক দুর্বল হয়ে সেকেন্ডারি ইনফেকশনের চান্স থাকে, যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে গেছে, এখন ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ হওয়ার কি সম্ভাবনা আছে, চান্স আছে। এই ক্ষেত্রে আমি সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করতে কি অ্যান্টিবায়োটিক দিতে পারি। তবে ভাইরাল ফিভার ভালো করার জন্য না, কি করার জন্য? ভাইরাল ফিভারের পরবর্তীতে 5 দিন বা 7 দিন পরে যেন কি না হয়, শরীরে অন্য কোনো ইফেক্ট না হয় ব্যাকটেরিয়া দিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা গ্যাস্ট্রিক আলসারের ভিতরে থাকি। একটু আমরা পড়লাম আজকে গ্যাস্ট্রিক আলসার কি। গ্যাস্ট্রিক আলসার কি? যে এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের কারণে গ্যাস্ট্রোএপিথেলিয়াল লেয়ারে কি হয়, আলসার হয়, ক্ষত হয় বা ঘা হয়। কয় প্রকার? 2 প্রকার। কি কি? স্টোমাকে যদি হয় গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনামে যদি হয় ডিউডেনাল আলসার। এতটুকু ক্লিয়ার কি না? না স্যার, লার্জ ইন্টেস্টাইনে যেগুলো হবে এগুলো কি অন্য জিনিস। গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড ওইটুকু যাবেই না। এইটুকু ক্লিয়ার হলে আমরা পরেরটায় যাব। কোথায় হয় পেলাম না? কোথায় হয়? ডিউডেনাম এবং স্টোমাকে হয়, ঠিক আছে? তাহলে কোথায় হয় পেলাম? 3 নাম্বার কি বলবো? কারণটা কি? ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ। আচ্ছা দেখেন, মনে রাখতে হবে যদি দুইটা রোগের কারণ এক হয় তাহলে দুইটা রোগের চিকিৎসাও এক হবে। কারণ আমরা তো রোগের চিকিৎসা যতটা না করি, রোগের কারণের চিকিৎসাই কি মূলত করি আমরা। এখন দুইটা রোগের কারণ সেম, তাহলে তার ট্রিটমেন্ট প্যাটার্ন কি হবে? একই হবে। বাট দুইটা রোগের রোগ লোকেশন যদি আলাদা হয়, একটা হয় বাম পাশে একটা হয় ডান পাশে, তাহলে কি হবে? লক্ষণ আলাদা হবে না? ঠিক আছে, লক্ষণ আলাদা হবে। তাহলে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাম আলসার এই দুইটা রোগের কারণ সেম, কারণে কোনো পার্থক্য নাই। যেহেতু কারণে কোনো পার্থক্য নাই তাহলে চিকিৎসা তো কি হবে না, কোনো পার্থক্য হবে না। বাট দুইটা রোগ দুই জায়গায় হচ্ছে না, একটা হচ্ছে স্টোমাকে, একটা হচ্ছে কি ডিউডেনামে। তাহলে দুইটা রোগের লক্ষণ কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। শুধু যদি আপনি লক্ষণগুলা বুঝেন তাহলে রোগীর অ্যাটলিস্ট এন্ডোস্কোপি করার টাকাটা কি করতে পারবেন? সেভ করতে পারবেন, ঠিক আছে? কারণ লক্ষণ থেকে স্পষ্টভাবে বোঝা যায় এটা গ্যাস্ট্রিক আলসার, এটা কি ডিউডেনাম আলসার। এরপরে রোগের কারণটা বের করে চিকিৎসা করলে রোগী অবশ্যই কি সুস্থ হবে।
আচ্ছা, যেই হোক ওই বড় ডাক্তার পর্যন্ত যাওয়ার আগেই যদি আপনার কাছ থেকে সে ভালো সার্ভিস পায়, আমরাই তো দিমাগ স্যার বাচ্চাদের অনেক দিন আপনার 3 থেকে 4 দিন ধরে জ্বর থাকে তার কি অ্যান্টিবায়োটিক জ্বরের কারণটা দেখতে হবে, জ্বরের লক্ষণটা দেখতে হবে। প্রত্যেক রোগের লক্ষণগুলো আলাদা না? দেখেন একটা জ্বরের কথা যদি সিম্পলি আমরা বলি ফিভার, তাই না? এই এক্সট্রা কথা বলে গুলি মারবো তো। ফিভার দেখেন, আমি যদি ফিভারের কথা বলি, যদি বাচ্চার নিউমোনিয়া হয় ফিভার হবে না? জি যদি বাচ্চার টাইফয়েড হয়, প্যারা টাইফয়েড হয়, ফিভার হবে না? জি হবে যদি বাচ্চার চিকেন পক্স হয়, স্মল পক্স হয়, মামস হয়, মিসেলস হয়, ফিভার হবে না? যদি বাচ্চার ডেঙ্গু হয়, যদি বাচ্চার চিকুনগুনিয়া হয়, ঠিক আছে, যদি বাচ্চার ডিপথেরিয়া হয়, যদি বাচ্চার ফাইলেরিয়া হয়, যদি বাচ্চার ম্যালেরিয়া হয়, যদি করোনা ঠিক আছে, যদি বাচ্চার করোনা হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু জ্বর ইনভলভ, তাই না? এখন কোন জ্বরে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, কোন জ্বরে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন না, তা বলে দিবে কি জ্বরের লক্ষণটা। বলে দেবে যে শুধু যদি জ্বর থাকে হ্যাঁ, জ্বর থাকলে জ্বরের লক্ষণ নিয়ে থাকবে না। জ্বরটা কখন বেশি আসে? সন্ধ্যায় বেশি আসে না সকালে বেশি আসে? এটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি আপনার যক্ষা হয়, টিবি হয়, জ্বরের বৈশিষ্ট্য কি হবে? রাতে রাতে জ্বর হবে, সকালের দিকে জ্বর ছেড়ে যাবে। যদি আপনার টাইফয়েড হয়, জ্বরটা কখন? সন্ধ্যার দিকে বাড়বে, সকালের দিকে কমবে। যদি আপনার ম্যালেরিয়া হয়, জ্বর কখন হবে? জ্বর কাঁপুনি দিয়ে জ্বর হবে, ঘাম দিয়ে জ্বর কি ছেড়ে যাবে। যদি আপনার নিউমোনিয়া হয়, জ্বর থাকবে, জ্বরের সাথে কি থাকবে? আবার স্পাজম থাকবে, তাই না? শ্বাসকষ্ট থাকবে। প্রত্যেকটা জ্বরের লক্ষণ কি হবে? আলাদা হবে। এই লক্ষণ দেখে আপনাকে বলে দিতে হবে এটা কি এই টাইপের জ্বর, এটা এই টাইপের জ্বর। এরপরে আপনি কি টেস্ট দিবেন, টেস্ট দিয়ে নিশ্চিত হবেন কি আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে কিনা, বা আপনি যেটা ভেবে ওষুধ দিয়েছেন সেই রোগটা কি ডায়াগনোসিস ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাদের বেশিরভাগ ডক্টর কি ডিডি বা ডিএক্স এটা লেখে না কখনো, প্রেসক্রিপশনে কখনোই দেখবেন না ডিএক্স, দেখলে ভালো। আরএক্স তো হচ্ছে ট্রিটমেন্ট প্যাটার্ন। কারণ কি দেখেন, ডক্টর তো সিসি ঠিকই লেখে, চিফ কমপ্লেন লেখে, তাই না? এই কমপ্লেনের উপর ভিত্তি করে সে কোন রোগটাকে ডিটেক্ট করছে, মানে কোন রোগটাকে সে ভাবছে, এখানে সেটা কি ডিডি বা ডিএক্স আকারে কি লিখে দেওয়ার নিয়ম। কারণ কি এখানে যে সকল জায়গায় আরএক্স যখন লিখতেছে তাহলে অবশ্যই সে কোনো না কোনো রোগের কথা চিন্তা করে আরএক্স লিখছে, সেই রোগটার কথা এখানে লিখে দেওয়া উচিত ছিল, বাট লিখে দেয় না কেন? যদি বাই দিস টাইম ডায়াগনোসিস ভুল হয়, যে আপনি একটার কথা ভেবে ওষুধ দিয়েছেন, টেস্ট করার পর দেখা গেল কি আরেক রোগ হয়েছে, ঠিক আছে, পরে কেস হতে পারে। কেস হবে না। আপনি এটাকে হ্যান্ডেল করতে চান না, এইসব বিষয় জানার মানে কি রোগী যদি বুঝে আর আসবে না আসবে না, জি দরকারই নাই। দরকার কি ডিএক্স না দিলে কি রোগী বুঝে নাকি? ডিএক্স মানে কি, আরএক্স মানে কি, এগুলো বুঝে রোগী? না বুঝি না ঠিক আছে, আরএক্স মানে অনেক কিছু, এটাতেই খুশি। আরএক্স থাকলে খুশি না? প্রেসক্রিপশনে যদি আরএক্স থাকে তাহলে আরএক্স নাই প্রেসক্রিপশনে। স্যার, ডিডির মানে কি? রোগীর জ্বর কেন হয়? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। স্যার, বেশিরভাগ রোগীর জ্বর কেন হয়? এটা একটা ইনফ্লামেশন না? স্যার, আমরা প্লিজ, এটা একটা ইনফ্লামেশন না? ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন কি? ইনফ্লামেশন ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, ফাঙ্গালের কারণে হতে পারে, এমনিতে হতে পারে, তাই না? ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন কি? ফিভার থাকবে, টেম্পারেচার বেড়ে যায় না? আপনি যে ইনফ্লামেশন পড়ে আসলেন ফার্স্ট অধ্যায়ে, সেখানে 5টা লক্ষণ ছিল ইনফ্লামেশনের। লক্ষণ 5টা ছিল না? কি কি লক্ষণ ছিল? ফুলে যাওয়া, লস অফ ফাংশন। এই 5টা লক্ষণের ভিতর জ্বর একটা না? তাহলে যে কোনো ইনফেকশিয়াস ডিজিজে জ্বর হওয়াটা কি স্বাভাবিক? যে কোনো ইনফ্লামেশনে জ্বর হওয়াটা কি স্বাভাবিক? শরীরে টেম্পারেচার বাড়াটা কি স্বাভাবিক? এটা তো ইনফ্লামেশনের লক্ষণই। স্যার বাচ্চাদের অধিকাংশ ক্ষেত্রে শুধু জ্বর থাকে, জ্বরের কোনো বৈশিষ্ট্য থাকে না। কত ডিগ্রি জ্বর বেশিরভাগ থাকে? ক্ষেত্রে না না, বেশিরভাগ ক্ষেত্র বলা যাবে না। যদি সব জ্বর বাচ্চাদের এইভাবে থাকে তাহলে ডাক্তাররা জ্বর ডায়াগনোসিস কিভাবে করে? জ্বরের একটা টেম্পারেচার থাকবে, সেটাকে কারোর জ্বর থাকবে 101 ডিগ্রি, কারোর থাকবে 102 ডিগ্রি, কারোর থাকবে 104 ডিগ্রি। জ্বরের তো অবশ্যই একটা বৈশিষ্ট্য থাকবে। শুধু জ্বর বলে কোনো শব্দ আছে? আপনি জ্বর মাপবেন, কারণ 90 ডিগ্রি হবে, 99, তাহলে এটা এক ধরনের জ্বর। জ্বর থাকে আবার দেখা যায় কমে। যদি জ্বর থাকে কমে, রোগ না জেনে আপনি ওষুধ দিতে পারবেন। আপনি তখন বলবেন যে ডাক্তার দেখান, স্পেশালিস্ট দেখান। যে রোগ আপনি বুঝতেছেন না সেই রোগে আপনার চোখ বন্ধ করে ওষুধ দেওয়ার কোনো রাইট আপনি রাখেন না। যেখানে জিম্যাক্স আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, এই রাইটটা আপনি রাখেন না।
বুঝেন? আপনি যদি জ্বরটা বুঝতেন এটা নিউমোনিয়া, জ্বরটা বুঝতেন এটা টিউবারকুলোসিস, তাহলে আপনি ওষুধ দিতে পারতেন। বাট যেহেতু আপনি বুঝেনই না এটা একটু রোগ, তাহলে আপনাকে অবশ্যই কি কোনো স্পেশালিস্টের কাছে রেফার করা উচিত। জ্বরের প্যাটার্ন থেকে আইডিয়া করা যায়। অবশ্যই জ্বরের প্যাটার্ন একটা থাকবে, কোনো না কোনো প্যাটার্ন থাকবে। ঠান্ডা জ্বর, ঠান্ডা জ্বরকে আমরা কি বলি? অ্যাজ ফর এক্সাম্পল আমরা কি হচ্ছে নিউমোনিয়া না, কি বলে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ঠান্ডা জ্বর না, জি ইনফ্লুয়েঞ্জা ঠান্ডা জ্বর। এখন এই টাইপের জ্বর হচ্ছে কিনা, হে ফিভার হচ্ছে কিনা, অর্থাৎ অ্যালার্জি হয়েছিল 2 দিন আগে, প্রচন্ড অ্যালার্জির কারণে পরে কি জ্বর হচ্ছে, হে ফিভার হয়েছিল কিনা, যেটাই হোক একটা না একটা কারণ অবশ্যই বের হবে। শুধু জ্বর এটা কেমন কথা? তাছাড়া ম্যাক্সিমাম জ্বর কাশি সর্দি এগুলো নিয়ে বেশি স্বাভাবিক, বাচ্চাদের শরীরে ইমিউনিটি দুর্বল থাকে না, তাহলে জিঙ্ক দিয়ে দিবেন, ইমিউনিটি খাবে বেশি করে। যে বাচ্চা বিশেষ করে সিজারিয়ান বাচ্চাদের ঠান্ডা সমস্যা থাকবে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা ওইভাবে তৈরি হয় না। জ্বর থাকবে কিন্তু স্যার আমার শ্বাসকষ্ট চাবে থাকবে না, বাচ্চাকে খাওয়াইতে হবে। স্যার তাহলে খালি এজিথ্রোমাইসিন খাওয়াবেন? দেখেন, জিঙ্ক খাওয়া না খাওয়ার চাইলে এমন খাবার খাওয়াইতে হবে যে খাবারগুলোতে কি জিঙ্ক আছে। কিন্তু এর জন্য এরকম না যে আমি এজিথ্রোমাইসিন দিয়ে বাচ্চাকে বাঁচায় রাখবে, কারণ কি এই বাচ্চাকে আমি এজিথ্রোমাইসিন দিয়ে বাঁচায় রাখতেছি না, তো মরে যাওয়ার পথে দিচ্ছি, তাই না? কারণ এজিথ্রোমাইসিন এমন একটা ওষুধ যেটা কি ব্যাকটেরিয়া যদি একবার রেজিস্ট্যান্স হয়, এই ব্যাকটেরিয়া যদি এই বাচ্চার কোনো রোগ হয়, এই রোগ আর ভালো করা যাবে? তার মানে কি আপনার সামনে আপনার বাচ্চা, আপনার সামনে আপনার আত্মীয় স্বজন কি দুগে দুগে মরবে, আপনি কোনো চিকিৎসাই করতে পারবেন না। কারণ পোস্ট অ্যান্টিবায়োটিক এরাতে যদি কোনো দেশ পৌঁছে, সবার আগে পৌঁছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের মতো এত হিয়ার অ্যান্ড দেয়ার অ্যান্টিবায়োটিক কোনো দেশে ব্যবহার করা হয় না। কিছু হলেই অ্যান্টিবায়োটিক, কিছু হলেই অ্যান্টিবায়োটিক, এই থেরাপি থেকে অবশ্যই চলে আসতে হবে। অ্যান্টিবায়োটিক এমন একটা ড্রাগ, এটা যে কতটা সেনসিটিভ, কতটা স্পর্শকাতর, এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি কি একটা দুইটা অ্যান্টিবায়োটিক আপনার দ্বারা বিক্রি করা সম্ভব। এটা স্যার নিউক্লিয়ার থেকে রেডিও নিউক্লিয়ার থেকে রেডিও নিউক্লিয়ার যে অ্যাকশনটা তৃতীয় বিশ্বযুদ্ধে যত মানুষ মারা যাবে ধারণা করা হয়, এর থেকে বেশি মানুষ মারা যাবে পোস্ট অ্যান্টিবায়োটিক এরাতে। কারণ আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না আপনার বডিতে, ব্যাকটেরিয়া সব অ্যান্টিবায়োটিকে কি রেজিস্ট্যান্ট। আপনার কথা বুঝেন, আমার এই হাতে যদি আপনি প্রতিদিন 20টা করে বাড়ি দেন, প্রথম দিন ব্যথা পাবো, দ্বিতীয় দিন ব্যথা পাবো, 1 বছর করে বাড়ি দিলে টেরই পাবো না। অ্যান্টিবায়োটিকের অবস্থা হচ্ছে এরকম। আপনি যদি প্রতিদিন খাওয়াতে থাকেন, প্রতিদিন ব্যাকটেরিয়াকে একটু একটু করে খুঁচান, ব্যাকটেরিয়া কি করবো? অ্যান্টিবায়োটিক তো পড়বেনই, কত পদের যে আছে। আর এখন কি হিসাবে বলবেন? রোগ হিসাবে যদি বলেন এটা একটা প্রকার হবে, ঠিক আছে? যদি স্পার্টাম হিসাবে বলেন সেটা একটা প্রকার হবে। অ্যান্টিবায়োটিক তো আছে যে খাওয়ানোর সাথে সাথে রোগী সুস্থ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে তার ক্ষতি বেশি করে। আর একটা আছে নরমাল আচ্ছা, ওটা পরে বুঝবেন, ফার্মাকোলজি পড়েন, বুঝে যাবেন কিসের। স্যার ঠান্ডা ছিল আর প্রচুর কফ ছিল, কিন্তু তাদের দেখতে হবে যে নিউমোনিয়া যদি হতো স্যার, শ্বাসকষ্ট আপনি যেটা বললেন একটু ঠান্ডা করবে, এটা দিতে সিমটম অফ নিউমোনিয়া। তার নর্মাল ঠান্ডা লাগলো, যে ফেক্সো স্যার ডক্টর দিয়ে দিল, হয়ে গেল। দেখেন ব্যাপার এটা না। আগে রোগ পড়েন, শোনেন, নিউমোনিয়া পড়ছেন এখনো? গ্যাস্ট্রিক আলসার আগে পড়েন, কিসের? জিঙ্কের জায়গায় যদি মাংস খাওয়া হয় তাহলে কি জিঙ্কের অভাবটা পূরণ হবে স্যার? হাড্ডি খাওয়ালে পূরণ হইতে পারে, ঠিক আছে? মাংস খাওয়ালে প্রোটিনের অভাব পূরণ হবে। মাংসের ভিতর কি থাকে? প্রোটিন তার থাকে। ভিতরে ক্যালসিয়াম। হাড্ডির ভিতরে শুধু ক্যালসিয়াম না, বিভিন্ন রকম মিনারেল থাকে। ক্যালসিয়ামটা বেশি থাকে, বিভিন্ন রকম মিনারেল থাকে। শাক করে শাক আছে চিজও পরিমাণ প্রচুর। আপনি পালং শাক খান, স্প্যানিশ অনেক ধরনের কি মিনারেল আছে এর ভিতরে। ওকে, এখন আমরা পড়ব কজেস। বাচ্চারা খেতে চান কোক স্যার, যত পছন্দ করে কোক। হ্যাঁ, দেখেন, বাচ্চারা যেন ওষুধ খায় সেজন্যই কিন্তু ওষুধগুলো বিভিন্ন ফ্লেভারের তৈরি করে, তাই না? banana flavor, ওষুধের বোতল দেখলেই একদম স্ট্রবেরি ফ্লেভার। আমার কাছে ওকে, বাচ্চা খাওয়ায় না ছেলে খাওয়াইতে হবে যখন দরকার। ওকে, আমরা এখন কারণগুলো বলবো। দেখেন, পেপটিক আলসার এবং ডিউডেনাম আলসার, গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাম আলসার, যদি আমরা কারণে আসি, একেবারে ভাইটাল একটা কারণ হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া। আচ্ছা দেখেন, গ্যাস্ট্রিক আলসারের কারণ যদি আপনি একটা রিকশাওয়ালারও জিজ্ঞেস করেন, সেও কিন্তু 8-9টা কারণ বলবে আপনাকে যে এই কারণে গ্যাস্ট্রিক আলসার হয়। বাট আপনি যখন মেডিকেলি প্র্যাকটিস করবেন, ওই কারণগুলা যারা ওনারা যেটা বলতেছে সেই কারণগুলা সিরিয়ালে আসবে সবার শেষে, ঠিক আছে? আমরা এখানে পড়বো কি চিকিৎসার জন্য রোগের মূল কারণ, ঠিক আছে? তাহলে আমি যদি দেখি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে অ্যাভারেজ 70%, ডিউডেনাম আলসারের ক্ষেত্রে প্রায় 90%, একটা মাত্র কারণ। সেই কারণের নাম হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম কি? H. pylori, হেলিকোব্যাক্টর পাইলোরি।
তাহলে হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়ার কারণে গ্যাস্ট্রিক আলসার হয় 70%, ডিউডেনাম আলসার হয় কি 90%। তাহলে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে, সুনির্দিষ্ট ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা স্টোমাক এবং ডিউডেনাম কন্ডিশনে খুব ভালোভাবে থাকতে পারে এবং আমাদের যে মিউকাস লেয়ারটা আছে এটাকে খাবার হিসেবে গ্রহণ করতে পারে। স্যার এটার কাজ কি? হুম? মানে মূলত কি এটা? কোনটা? এটা একটা ব্যাকটেরিয়া, জীবাণু। ঠিক আছে, এই জীবাণুর কারণে কি হবে, গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাম আলসার হবে। ওকে, যদি কখনো এই জীবাণুর কারণে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাম আলসার হয়, শুধুমাত্র ওমিপ্রাজল ইসোমিপ্রাজল দিয়ে চিকিৎসা করলে ভালো হবে না, যেহেতু এটা কি ব্যাকটেরিয়া, তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই কি খাওয়াতে হবে, অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। এবং অ্যান্টিবায়োটিকটা কি ডোজেস ফর্ম আকারে কিন্তু মার্কেটে পাওয়া যায়। আপনি ম্যাক্সপ্রো খাওয়াচ্ছেন তাই না, ম্যাক্সপ্রো 20 মিলিগ্রাম ইসোমিপ্রাজল খাওয়াচ্ছেন। যখনই আমি পরীক্ষা করব, ব্লাড পরীক্ষা করব তাই না, পরীক্ষা করে যদি বলি বুঝি যে ওনার এখানে কি এই গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিসের সাথে কি জড়িত আছে এইচ পাইলোরি, ঠিক আছে, এইচ পাইলোরি পজিটিভ পাই, তাহলে আমার শুধু ইসোমিপ্রাজল দিলে হবে না, ম্যাক্সপ্রো এইচপি দিতে হবে আমার। তখন যখনই আমি ম্যাক্সপ্রো এইচপি দিব তখন কি 4টা ওষুধ একসাথে একটা স্টিপের ভিতর দিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে, একটা ওষুধের নাম কি হবে, অ্যান্টিবায়োটিক ক্লারিথ্রোমাইসিন, একটা ওষুধের নাম কি হবে, অ্যামোক্সিসিলিন, দুইটার নাম, আরেকটার নাম হবে ইসোমিপ্রাজল। এই 4টা ওষুধ সকালে একবার খাবে, রাতে একবার খাবে, এইভাবে 14 দিন। ঠিক আছে, কোন ক্ষেত্রে, যদি কারণটা হয় কি এইচ পাইলোরি। এখন কারণটা যদি এইচ পাইলোরি না হয় তাহলে কিন্তু এই চিকিৎসা না। ঠিক আছে, তাহলে কারণের উপরে কি ওষুধের চিকিৎসা, রোগের চিকিৎসা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, গ্যাস্ট্রিক আলসার অনেকটা বিহেভিয়ারাল ডিজিজ। যদি আমরা নিয়মিত খাবার না খাই, রেগুলার অনিয়মিতভাবে কি খাবার দাবার খাই, অনিয়মিতভাবে ঘুমাই, অনিয়মিতভাবে ঘুম থেকে উঠি, এগুলো কিন্তু কি খাবার ভালো করে চিবিয়ে না খাই, এগুলো গ্যাস্ট্রিক আলসারের খুব গুরুত্বপূর্ণ কারণ। ওকে, 2 নম্বর কারণ দেখেন, বলছে যে নিয়মিতভাবে যদি আমি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খাই, অর্থাৎ ব্যথার ওষুধ খাই, ব্যথার ওষুধ খাচ্ছি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া, এখানে যে গ্রুপের নাম দেওয়া আছে সেই গ্রুপটা আমরা 3rd সেমিস্টারে যে পড়বো। ঠিক আছে, ব্যথার ওষুধ খাচ্ছি গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া, এই ক্ষেত্রে আমার কি সম্ভাবনা থাকে গ্যাস্ট্রিক আলসার হওয়ার। 2 নম্বর বলছি। 3 নম্বর, অতিরিক্ত স্মোকিং এবং অ্যালকোহল ড্রিঙ্কিং এর যদি অভ্যাস থাকে সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার হতে পারে। 4 নম্বর, জোলিঞ্জার ইলোসন সিনড্রোম, এটা একটা লক্ষণ। কারোর ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসারের একটা কারণ হয় কি জোলিঞ্জার ইলোসন সিনড্রোম। জোলিঞ্জার ইলোসন সিনড্রোমটা কি আমরা বলেই দিচ্ছি। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ড্রিঙ্কিং, ধূমপান এবং মদ্যপান যদি অভ্যাস থাকে তাহলে হয়ে যাবে। জোলিঞ্জার ইলোসন সিনড্রোম দেখেন, এটা তো আমার স্টোমাক ছিল তাই না, আপনি রেগুলার খাবার দাবার খান, ঠিক আছে, আপনার স্টোমাকের নিচে কি আছে, প্যানক্রিয়াস তাই না, এটা প্যানক্রিয়াস ধরতেছি আমরা। তাহলে দেখেন প্যানক্রিয়াসের সাথে রিলেটেড হচ্ছে জোলিঞ্জার ইলোসন সিনড্রোম। কিরকম, আপনি রেগুলার খাবার দাবার করেন, কোনো অনিয়মিত নয়, আপনার লাইফটা একদম ডিসিপ্লিন, এরপর আপনার গ্যাস্ট্রিক আলসার হচ্ছে। কারণ কি, কারণ খুঁজে বের করতে যে দেখা যাচ্ছে কি যে আপনার যদি প্যানক্রিয়াসে কোনো টিউমার হয় ছোট, ধরেন প্যানক্রিয়াসে আপনার কি হয়েছে, ছোট একটা টিউমার হয়েছে, প্যানক্রিয়াসের এই ছোট টিউমারের নাম হচ্ছে গ্যাস্ট্রিনোমা। কি নাম, প্যানক্রিয়াসের টিউমারগুলোকে বলা হয় কি গ্যাস্ট্রিনোমা। এই টিউমারের কারণে আপনার রক্তে এমন কিছু কেমিক্যাল রিলিজ হবে, যদি কারোর হয়, এই কেমিক্যালগুলো কি করবে, আমার এখানে এন্টারোক্রোমাফিন সেল আছে না, এন্টারোক্রোমাফিন সেলের কাজ কি, গ্যাস্ট্রিন তৈরি করা। দেখেন এইখানে তৈরি হচ্ছে কি টিউমার, এই টিউমারের কারণে এন্টারোক্রোমাফিন সেলটা কি হয়ে যাবে, হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। হাইপার অ্যাক্টিভ হয়ে গেলে কি তৈরি হবে, প্রচুর গ্যাস্ট্রিন তৈরি হবে। তাহলে এই গ্যাস্ট্রিন আবার কি করবে, প্যারাইটাল সেলের সাথে বাইন্ড করে অতিরিক্ত পরিমাণ কি তৈরি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। দেখেন আপনার কারণটা ঘটতেছে কোথায়, প্যানক্রিয়াসে, এই কারণে ইফেক্টটা পড়তেছে কোথায়, স্টোমাক। ঠিক আছে, এইটা যারা আবিষ্কার করছে প্রথমে লক্ষণটা, তাদের নাম অনুসারে কি সিনড্রোমটার নাম লেখা হয়েছে কি জোলিঞ্জার ইলোসন সিনড্রোম। কিছু কিছু রোগী পাওয়া যাচ্ছিল হসপিটালে, এদের কি গ্যাস্ট্রিক আলসারের কোনো কারণ পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, তখন পরীক্ষা করে দেখা যাচ্ছে কি ওই সকল রোগীদের কমন জিনিস কি, প্যানক্রিয়াসের কি ছিল, টিউমার ছিল, গ্যাস্ট্রিনোমা। এই টিউমারের কারণে অ্যাক্টিভেট কোনটা ছিল, এন্টারোক্রোমাফিন সেল, গ্যাস্ট্রিন তৈরি হচ্ছিল প্রচুর। এই গ্যাস্ট্রিন আবার কি প্যারাইটাল সেলে কাজ করে প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতেছিল। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরির কারণ না বোঝা গেলে তখন এই টেস্টটা করা।
যে আপনার কি সিটি স্ক্যান করে অথবা ইয়া করে দেখতে হবে যে কি প্যানক্রিয়াসে কোনো টিউমার আছে কিনা। স্যার এই জন্য যদি থাকে এটাকে অপারেশন করতে হবে, সিটি স্ক্যান করলে হয়ে যাবে। আলট্রাসোনোগ্রাম এক্সরে করলেও কি বোঝা যাবে। নেক্সট ওয়ান দেখেন, স্যার ওই যে হেলিকোব্যাক্টর পাইলোরি। এটা কি ব্যাকটেরিয়া মানে কেন হয় এটা তৈরি নাকি এটা এখন ব্যাকটেরিয়া কেন হয়? আপনি রেগুলার বিভিন্ন রকম খাবার খাচ্ছেন না, ওই খাবারে যদি ব্যাকটেরিয়ার কোনো উপাদান আপনার পেটে চলে যায় এই কারণেও হতে পারে, তাই না? যেভাবেই হোক সেটা কি ফরেন বডি, আমার শরীরের অংশ না, বাইরে থেকে আপনার শরীরের ভিতরে ঢুকবে। ব্যাকটেরিয়ার ব্যাপার জন্য প্রস্তুত। স্যার এটা জি এর তারপরে মাঝখানে দাঁড়াতে পারে। গ্রাম নেগেটিভ, তাই না? ব্যাকটেরিয়াগুলো দুই প্রকার হয়, গ্রাম পজিটিভ হতে পারে, গ্রাম নেগেটিভ হতে পারে। এটাও আমাকে পড়তে হবে, কারণ কি কিছু অ্যান্টিবায়োটিক আছে এরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে ভালো কাজ করে, কিছু অ্যান্টিবায়োটিক আছে এরা কি করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে ভালো কাজ করে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন থেকে জানি এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য হয়, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য হয়, তাহলে এই রোগটা হলে আমি অ্যান্টিবায়োটিক চুজ করার ক্ষেত্রে কি পাবো? সুবিধা পাবো। নেক্সট ওয়ান দেখেন, বলছে অনিয়মিত খাবার খাওয়ার ফলে পাকস্থলী এবং অ্যাসিড টেপসিন নিঃসরণের অসামঞ্জস্যতা দেখা দিলেও কি হতে পারে? ঠিক আছে হতে পারে। পরে বলছে গুরুত্বপূর্ণ আরেকটা কারণ, অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং রাত্রি জাগরণের অভ্যাস যাদের থাকবে তাদের কি প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার, বিশেষ করে ডিউডেনাম আলসার। স্যার নিয়মিত রাত্রি জাগরণ করলে কি হতো যেটাই না, রাত্রি জাগাটা কি খুব ভালো স্বাস্থ্যের জন্য। অনেকে তো রাত্রে জাগরণ করে দিনে ঘুমায়। হ্যাঁ, যারা রাত্রে জাগার অভ্যাস বেশি তাদের অবশ্যই কি এটা মেনে নিতে হবে, যেহেতু কাজের জন্য করতেছে এদের মেনে নিতে হবে, শরীর ভেঙে যাবে। যারা নাইট ডিউটি করে এদের শরীর কি শরীর থাকে না, দিনের ঘুম কখনোই কি করতে পারবে না। মেলানিন, ওইটা বলি না, আমাদের রাত্রির ঘুমটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমাদের শরীরে একটা বিশেষ গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডটা শুধুমাত্র অ্যাক্টিভ হয় কখন? নাইটে, অন্ধকারে। কি গ্ল্যান্ড? স্লিপ গ্ল্যান্ড, পেনিয়াল গ্ল্যান্ড, তাই না? এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন তৈরি হয়, কি মেলাটোনিন। এই হরমোনটা শুধুমাত্র রাত্রেই তৈরি হবে। তো দিনে আপনি সারাদিন যদি ঘুমান, এই ঘুম আপনাকে কখনো কি ক্লান্তি দূর করার মতো কিছু করবে না। সো যাদের নাইট ডিউটি আছে তাদের শরীর কি কিছুদিনের মধ্যে ভেঙে যাবে, শরীর স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবে। ঠিক আছে, চোখের নিচে দাগ পড়বে যেভাবেই হোক। ঠিক আছে, দিনের ঘুম আর রাতের ঘুমের মধ্যে স্যার আকাশ আমি তো পাতাল 7:00-8:00 বাজে ঘুমাই, আমার চোখের নিচে কেন দাগ পড়ছে? কিছু মনে রাখবেন। আমি মনে করেন 10টার হাই 10টা 7টা 8টা। স্যার ফেসবুকে অন থাকে 12টা পর্যন্ত 10টা ওরা তোমার সারাদিনই বলে রাই টাকা দিয়ে দিচ্ছিল। ওকে, নেক্সট। তাহলে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করাও গ্যাস্ট্রিক আলসারের কারণ। জি। অতিরিক্ত কি রাত্রি জাগরণ করলেও গ্যাস্ট্রিক আলসার হতে পারে। নেক্সট ওয়ান, উত্তেজক ঔষধ। যদি আমরা উত্তেজক জাতীয় কোনো ওষুধ খাই, স্টেরয়েডাল ড্রাগ খাই, খালি পেটে আয়রন ট্যাবলেট খাই, ঠিক আছে, আয়রন ট্যাবলেট সবসময় ভরা পেটে দিতে হবে। যদি কাউকে আয়রন ট্যাবলেট দেন, খালি পেটে আয়রন ট্যাবলেট খেলেও কি হতে পারে? গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে। বেশি মশলাযুক্ত খাবার যদি খান, ঠিক আছে, এখন যে কারণগুলো আসবে এই কারণ সবাই জানে। বেশি মশলাযুক্ত খাবার যদি খান, খাবার যদি ভালো করে চিবিয়ে না খান, খাবার যদি নিয়মিত না খান, তাহলেও কি হতে পারে? গ্যাস্ট্রিক আলসার হতে পারে। এখন আমরা পরে যা বলবো এগুলো কি স্ট্যাটিস্টিক্যাল ডাটা, কোনো প্রুফড কিছু না। যেমন ছেলেদের কি হয়, সবসময় মনে রাখবেন, ছেলেদের গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা কি থাকে? বেশি থাকে। আর মেয়েদের ডিউডেনাম আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের ব্লাড গ্রুপ ও পজিটিভ তাদের ডিউডেনাম আলসার হওয়ার সম্ভাবনা কি বেশি থাকে। এটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা। দেখা গেছে একটা হসপিটালে 1000 রোগী আসছে, রোগীদের ব্লাড গ্রুপ চেক করে দেখা গেল কি আছে, যে অ্যাপ্রক্সিমেট যাদের মানে কি 60% যাদের ও গ্রুপের রক্ত তাদের কি ডিউডেনাম আলসার হচ্ছে। এটা থেকে তারা কি একটা ধারণা নিছে যে ও গ্রুপের লোকদের ডিউডেনাম আলসার কি হয়। আচ্ছা, এছাড়াও দেখেন, এছাড়াও কিছু কাজ আছে। যেমন আমরা যদি শকে থাকি, ইনজুরিতে থাকি, সেপটিক কোনো ইয়া হয় অথবা বার্ন হয়, শরীরের মেজর এলাকা জুড়ে কি হয়, পুড়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কি হতে পারে? পুড়ে যাওয়ার সাথে আলসারের সম্পর্ক। হ্যাঁ, পুড়ে যাওয়ার সাথে আলসারের খুব বড় সম্পর্ক। দেখবেন রোগীর যখন বিশাল এরিয়া জুড়ে পুড়ে যায় তখন রোগীকে রেনিডিন ইনফিউশন দেয়। ঠিক আছে, কেন দেয়? কারণ যখন পুড়ে যায় প্রচুর পরিমাণ হিস্টামিন রিলিজ হয়, শরীরে কি হয়? হিস্টামিন রিলিজ হয়। এই হিস্টামিন যদি স্টোমাকের H2 রিসেপ্টরে বাইন্ড করে, সাথে সাথে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হবে, যার কারণে কি গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, পুড়ে যাওয়া রোগীদের গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ডিউডেনাম আলসার হতে পারে। আচ্ছা, এতক্ষণ আমরা যেগুলো বুঝলাম সবই কি কারণ। তাহলে রোগীর যদি এই টাইপের সমস্যা নিয়ে আসে, আপনাকে রোগীকে খুঁচিয়ে খুঁচিয়ে কি বের করতে হবে?
যে রোগী কি রাতে দেরিতে ঘুমায় কিনা, অনিয়মিত খাবার খায় কিনা, রোগীর কি এই জাতীয় সমস্যা আছে কিনা। কিছু টেস্ট আমরা ব্লাড টেস্টের মাধ্যমে বুঝবো, কিছু জিনিস আমরা রোগীর সাথে কথা বলে বুঝবো। যখন আমি বুঝবো এই রোগীর গ্যাস্ট্রিক আলসারের কারণ এইটা, তখন আমি সেই অনুযায়ী কি চিকিৎসায় যাব। এখন আমাকে আবার বুঝতে হবে রোগীর কি গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাম আলসার। কিভাবে এটা আমি ধরবো? দেখেন রোগীর যদি গ্যাস্ট্রিক আলসার হয় তার মানে সমস্যাটা কোথায়? স্টোমাকে না? তাহলে রোগীর যদি গ্যাস্ট্রিক আলসার হয়, আমরা স্পেসিফিক ভাবে আবার স্টোমাকটা আঁকি। এখানে যদি আলসার হয়, এখানে যদি আলসার হয়, দুইটা আলসারের মধ্যে কি লোকেশন আলাদা, লক্ষণও কি হবে? আলাদা হবে। তাহলে ফার্স্ট লক্ষণ আমি বুঝবো কিভাবে? যদি রোগীকে আমি একটা কোশ্চেন করি যে ব্যথাটা কখন হয়, ফার্স্ট কোশ্চেন গ্যাস্ট্রিক আলসারটা ডিউডেনাম আলসার, এটা বোঝার জন্য আমি কি এন্ডোস্কোপির কথা বলতেছি না। এন্ডোস্কোপি আমি কখন দিব? যখন আমি বুঝবো আলসার কি একটা জায়গায় নাকি মাল্টি জায়গায়, কয়েক জায়গায় আলসার, এটা বোঝার জন্য আমি এন্ডোস্কোপি দিতে পারি। কিন্তু গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাম আলসার এটা বোঝার জন্য আমার এন্ডোস্কোপির কোনো দরকার হবে না। আমি যদি রোগীকে জাস্ট জিজ্ঞেস করি যে আচ্ছা, রোগীকে যদি আমি জাস্ট জিজ্ঞেস করি ব্যথাটা কখন হয়, কখন হয় বলতে আমি কি বোঝাচ্ছি? ব্যথাটা কি খাওয়ার পরে হয় না খাওয়ার আগে হয়, ভরা পেটে হয় না খালি পেটে হয়? যদি রোগী বলে ব্যথা কি ভরা পেটে হয়, তাহলে সমস্যাটা কোথায়? স্টোমাকে। তাহলে গ্যাস্ট্রিক আলসার। যদি বলে না খালি পেটে হয়, তাহলে খালি পেট মানে কি সব খাবার কোথায় চলে গেছে? এখানে চলে গেছে। তাহলে সমস্যা কোথায়? ডিউডেনাম আলসার। তার মানে কি ব্যথা যদি খাওয়ার সাথে সাথে হয়, খাওয়ার সাথে সাথে প্রচন্ড রকমের পেট জ্বলে, গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, ক্ষুধা লাগলেই পেট জ্বলে, যখনই ক্ষুধা লাগে তখনই পেট জ্বলে, ডিউডেনাম আলসার। ঠিক আছে, রোগীর কখন পেট জ্বলে এটাও যদি বুঝেন তাও বোঝা যাবে কি গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাম আলসার। রোগী কিছু খেতেই পারে না, খেলে কি হয়? পেট জ্বলে। আবার রোগীর যখন ক্ষুধা লাগে তখনই পেট জ্বলে। এই দুইটা যখন কারণ হবে, আপনি দেখেন রোগীকে দেখলেও বুঝবেন। ঠিক আছে, যেমন ওকে দেখলে আমি বুঝবো কি ও হচ্ছে ডিউডেনাম আলসার রোগী, আর কি ওকে দেখলে আমি কি বুঝবো ও হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের রোগী। কিসের জন্য? গ্যাস্ট্রিক আলসার রোগী খাওয়ার সাথে সাথে পেট জ্বলবে, সে ফুড ফোবিয়া হবে, তাই না? খাবার দেখলে ভয় পাবে, খাওয়া যাবে না। আবার ডিউডেনাম আলসার রোগী কি খেলেই পেট কি না খেলেই পেট জ্বলে, ও কি খাওয়ার প্রতি একটা ফিলিয়া তৈরি হবে, তার মানে সে বেশি করে খাবে, খেলে কি হবে? স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আমার ডিউডেনাম আলসার। খেলেই যে মোটা হয় এরকম তো না। হ্যাঁ, আমরা ধরতেছি খাওয়া একটা গুরুত্বপূর্ণ কারণ না, না খেলেও কিন্তু মোটা হয় না। জি। কারণ কি আমরা যে এক্সট্রা ক্যালোরিটুকু নিচ্ছি এই ক্যালোরিটুকুই ফ্যাট আকারে জমা হচ্ছে, তাই না? তাহলে কি তাহলে ডিউডেনাম আলসারের রোগী এবং গ্যাস্ট্রিক আলসার রোগীর ফিজিক্যাল কন্ডিশন দেখে আপনি কি মিলাতে পারবেন যে এটা গ্যাস্ট্রিক আলসার। এরপরে যদি বলেন ব্যথাটা কোন দিকে যায়, কোথা থেকে? গ্যাস্ট্রিক আলসার হলে ব্যথাটা মাঝখানে শুরু হয়ে ডান দিকে বাম দিকে যাবে, আর ডিউডেনাম আলসার হলে ডিউডেনাম থাকে এই পাশে, ব্যথাটা কি মাঝখানে শুরু হয়ে ছড়াবে কোন দিকে? ডান দিকে শুরু হবে। একটা বাম দিকে ছড়াবে, একটা কি ডান দিকে। পুরো পেটে ব্যথা হবে, ব্যথার উৎপত্তি স্থলটা তীব্রতাটা এদিকে বেশি হবে। ইপিগ্যাস্ট্রিক থেকে লেফট আপনার লেফট সাইডে থাকে স্টোমাক, রাইট সাইডে থাকে কি ডিউডেনাম। তাহলে ডিউডেনাম হলে এই পয়েন্টে ব্যথা করবে। মাঝখান থেকে দুইটাই, মাঝখান থেকে এইদিকে, মাঝখান থেকে কি এইদিকে। নেক্সট ওয়ান কি বলবো আমি? ডান দিকে যাবে ডিউডেনাম আলসার, বাম দিকে যাবে গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার। এরপর আমি রোগীকে কি জিজ্ঞেস করবো? অ্যাপেন্ডিক্সের ব্যথা আছে। স্টোমাক আর ডিউডেনামের কোন জায়গায় অ্যাপেন্ডিক্স লাগানো থাকে? ওটা পেটেই আছে। পুরো পেট জুড়ে খালি অ্যাপেন্ডিক্সই থাকে। অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? সেটা আছে, ব্যথা হয়। বাম সাইড অ্যাপেন্ডিক্স কোথায়? লার্জ ইন্টেস্টাইনে নাম কি কোথায় থাকে? ধরুন আপনার ওই যে লার্জ ইন্টেস্টাইনে রাইট ইলিয়াকে থাকে। অ্যাপেন্ডিক্স বাম সাইডে থাকলে সেটা ব্যথা ঠিক ডান আছে। সাইডে কেন হবে? সব সময় রাইট সাইড অ্যাপেন্ডিক্স থাকে। ওকে, ডান সাইডে জানা দরকার, অনেক সময় ব্যথা ব্যথা করে আপনি এতদিনে জানতে চেষ্টা করতেছেন, ফার্স্ট সেমিস্টারে জানেন না। আচ্ছা, আমরা এটা একটু শেষ করে দেই। এই যে স্যার শিক্ষকতা একটু পরে করেন। তাহলে আমরা কি বললাম? গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাম আলসার রেখে দিই। প্রথম কথা কি বললাম রোগীকে? যে ব্যথাটা কখন হয়, খালি পেটে হয় না ভরা পেটে হয়। দুই নাম্বার কি বললাম আমরা? রোগীর স্বাস্থ্যের অবস্থা দেখে বুঝবো। তিন নাম্বার কি বললাম? ব্যথাটা কি কোন দিকে ছড়ায় বেশি, ডান দিকে বেশি ছড়াচ্ছে না বাম দিকে বেশি ছড়াচ্ছে। এরপর কথা, যদি রোগীর বমি হয়, বমির সাথে যদি রক্ত আসে, এটা বলে দিবে গ্যাস্ট্রিক আলসার। বমির সাথে যদি রক্ত আসে তার মানে কি হেমাটোমেসিস হয়, তাহলে গ্যাস্ট্রিক আলসার। আর যদি ডিউডেনাম আলসার হয় পায়খানার সাথে সমস্যা হবে। পায়খানা যদি কালচে রঙের হয় বা কালো কালো হয়,
ঠিক আছে, পায়খানার সাথে যদি রক্তের ভাব যায় তাহলে কি বুঝবো? ডিউডেনাম আলসার। তাহলে ম্যালিনা হওয়া বোঝায় ডিউডেনাম আলসার, হেমাটোমেসিস হওয়া কি বোঝায়? গ্যাস্ট্রিক আলসার। যদি এই কয়েকটা টার্ম আপনার মাথায় রাখেন, যে কোনো রোগী আসুক আপনি অ্যাটলিস্ট আলাদা করে ফেলতে পারবেন এটা কি গ্যাস্ট্রিক আলসার অথবা কি ডিউডেনাম আলসার। ঠিক আছে, দুই নম্বর পয়েন্টে ডিসপেপসিয়া থাকে কোথায়? ওটা না হার্টবার্ন ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া মানে কি? টক ঢেকুর। হার্টবার্ন মানে বুক জ্বালা পোড়া করা। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয়, নাইট পেন, এইটাও আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি কিছু কিছু রোগী দেখবেন সারা রাত মানে হঠাৎ করে রাতে ঘুমায় গেছে খুব সুন্দরভাবে, রাত 2টা-3টার দিকে তীব্র পেট ব্যথা নিয়ে কি ঘুম থেকে উঠে গেছে, এরপরে কি বোতলের ভিতর পানি নিয়ে পানি খাচ্ছে আর পুরো রুমে হাঁটতেছে, খাচ্ছে আর পুরো রুমে হাঁটতেছে। ঠিক আছে, ইট ইজ দ্য সিম্পটম অফ ডিউডেনাম আলসার। যদি কারোর নাইট পেন হয়, নাইট পেন মানে কি? রাত্রেবেলা হঠাৎ করে প্রচন্ড জ্বালা পোড়াতে, পেট জ্বালা পোড়াতে ঘুম থেকে উঠে যায়। আফটার ডিনার ডিনারে চলে যাবে। ঠিক আছে, আফটার ডিনার মানে কি? ডিনার করছেন 10টার দিকে, ব্যথা হচ্ছে কটার দিকে? 12টা, 1টা, 2টার দিকে। তাহলে কি সব ডিউডেনাম আসার পরে হচ্ছে? পেট তখন এমটি, পানি খাচ্ছেন আর হাঁটতেছেন, পানি খাচ্ছেন আর হাঁটতেছেন, স্পষ্ট বলে দেওয়া যায় কি ডিউডেনাম আলসার। ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা কি রোগীকে বলবো গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাম আলসার, আর ওই কারণগুলো দিয়ে আমরা কি করব? চিকিৎসা করব। চিকিৎসার প্রসিডিউরে কি হবে? এমন ওষুধ খেতে হবে যেগুলো কি রোগীর কি করে? গ্যাস্ট্রিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে। তার মানে কি? অ্যান্টাসিড জাতীয় ওষুধ, H2 রিসেপ্টর ব্লকার, রেনিডিডিন, ফ্যামোডিডিন অথবা কি ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, এই টাইপের ওষুধ খেতে হবে। 2 নম্বর কি? পেট ব্যথার জন্য কি অ্যান্টিস্পাজমোডিক ড্রাগগুলো খেতে খাওয়া যেতে পারে, টাইমোনিয়াম, মিথাইল সালফেট, ডোটাভেরিন, ডাইসাইক্লোভেরিন, এগুলো। বমি যদি খুব বেশি স্টিমুলেশন আসে তাহলে অ্যান্টিভমিটিক ড্রাগগুলো খাওয়া যেতে পারে। ডিপ্রেশন যদি কি হচ্ছে তার উপর ডিপেন্ড করে ওষুধ। ডিপ্রেশন যদি রোগী থাকে, রোগী যদি খেতে না পারে মাল্টিভিটামিন, গ্যাস্ট্রিক আলসার রোগী খেতে পারতেছে না, তাকে আমি কি দিব? চিকিৎসা মাল্টিভিটামিন দিব। ডিউডেনাম আলসারও দিয়ে দিবেন, তাই না? ডিউডেনাম আলসার কি দিবেন? আমরা কি হিস্ট্রি জানা না। গেলে বলে কি প্রবলেম দেখা শুরু করে 5 মিনিটের টেস্ট দেখেন, ওনারা স্পেশালিস্ট, তাই না? হিস্ট্রি জিজ্ঞেস করা হয়। ওনারা কি স্পেশালিস্ট। এখন ওনারা কি করতেছে এটা যদি আপনি ফলো করেন তাহলে তো প্রবলেম। আপনি আপনার জায়গা থেকে কাজ করেন, ফার্স্ট এড ট্রিটমেন্ট করবেন, তাহলে কি আপনার প্রাথমিক বিষয়গুলো জেনে এরপরে বেশি কিছু হলে তো আপনার রেফার করার জন্য ওনারা আছে, তাই না? বেশি কোনো সমস্যা হলে রেফার করার জন্য ওনারা কি আছে। কিছু ভালো ডাক্তারের সাথে সম্পর্ক রাখবেন, যারা ভালো, ভালো শব্দটা কিন্তু আমি বলছি, যারা মনোযোগ দিয়ে রুগী দেখে, এই টাইপের কিছু ডাক্তারের সাথে সম্পর্ক রাখবেন। আপনার যে রুগীগুলোকে ক্রিটিক্যাল মনে হবে তাদের কাছে শুধু রেফার করবেন। 2টা লাভ হবে এতে আপনার, ডাক্তারের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, ঠিক আছে, আপনার রুগীগুলো ভালো সার্ভিস পাবে। 3 নাম্বার, যদি কখনো এমন হয় যে আপনার ফ্যামিলি রিলেটেড কোনো বিষয় হচ্ছে, ওই ডাক্তার আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। ঠিক আছে, তার মানে হেয়ার এন্ড দেয়ার না করে আপনি কিছু ডাক্তারের সাথে সম্পর্ক ভালো রাখবেন, এতে আপনার কি হবে? ডাবল লাভ হবে। ডাক্তারও আপনার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য উদ্গ্রীব। কেন উদ্গ্রীব? কারণ কি ডাক্তারের কাছে ম্যাক্সিমাম রুগী যায় কিন্তু কি এই লেভেল থেকে, এইখানেই বলে যে হ্যাঁ ওইখানে যান, পপুলারে যান, ইবনে সিনায় যান, ওইখানে যান, এখান থেকে বাঁধান। তার মানে এদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাদেরও লাভ। স্যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে চান না। কি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিলে আপনাকে বেতন দিতে হবে না, আর ওইখানে যদি কাজ করেন ফ্রি কাজ করবেন, কেন নিবেন? ঠিক আছে, তার মানে আপনি আপনার লেভেল থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেন, আর আপনার লেভেল থেকে বেস্টটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? ভালো করে পড়তে হবে। স্যার আজকে ঠিক আছে। ক্লাসে ভালো মতো স্যার বুঝতে অনেকের পারছি। ক্ষেত্রে স্যার তো লাস্ট পেটের ভিতর দৌড়দৌড়ি করে। হ্যাঁ, গ্যাস্ট্রিকের ব্যথাগুলো লক্ষণই এটা রিমুভ করবে। একটা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা থাকে, একটা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা প্রাথমিক কন্ডিশনগুলো, আরেকটা হচ্ছে আলসার, আমরা যেটা বলছি একদম লাস্ট স্টেজ। এর আগে কি হবে? টক ঢেকুর উঠবে, মাঝে মাঝে পেট জ্বলবে, পেট ফোলা থাকবে, পেট ফাঁপা থাকবে, এগুলো প্রাথমিক লক্ষণ। এরপরে কি মারাত্মক আকারে কি দেখা দিচ্ছে? গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাম আলসার দেখা দিবে। আমরা যেটা করতেছি এটা কি একেবারে ফাইনাল স্টেজটা, ঠিক আছে? এর আগে কি বিভিন্ন, এর আগে আমরা অ্যান্টাসিড দিয়ে শুরু করবো, রেনিডিডিন খাওয়াবো, ওমিপ্রাজল খাওয়াবো, তাই না? প্রাথমিক অবস্থায় যা খাওয়া। আর গ্যাস্ট্রিকের ব্যথার লক্ষণ এটা মুভ করবে, একদিন এখানে থাকবে, একদিন এখানে থাকবে, একদিন এখানে থাকবে, একদিন এখানে থাকবে, মুভ করবে। ঠিক আছে, আমরা পড়বো অ্যানজাইনাল পেন এবং গ্যাস্ট্রিক পেনের মধ্যে পার্থক্য কি। ওকে ফাইন। স্যার হার্টবার্ন আর লোকে ডিসপেপসিয়া, টক ঢেকুর, এটা তো এক ধরনের ঢেকুর না, গলা টলা পুরো যায়। তো স্যার বাইসেন্স খাবার একটু বেশি খেলে বা খাবারের পরে স্যার। আসে স্যার নেক্সট ক্লাস আমরা কোনটা পড়বো? নিয়মিত না। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা পরের রূপগুলো পড়বো। আমরা এর জন্য কোনটা দেখে আসবো? ডায়রিয়া, ডিসেন্ট মানে স্টোর রিলেটেড রূপগুলো পড়বো। মানে ডায়রিয়া, ডিসেন্ট্রি, কনস্টিপেশন, ডিহাইড্রেশন। স্যার এই যে ঠিক আছে। আমরা কোনটা পড়বো? ডায়ালিসিস সিস্টেম? ডায়রিয়া, কলেরা আর
কনস্টিপেশন এই তিনটা দেখে আসেন। এই যে এখন আছে আর ডায়রিয়া, কলেরা, কনস্টিপেশন এই না তিনটা না দেখে ওইটা আসেন। বলে নাই, বলছে যে তুমি তো লাস্ট ক্লাসে বলতে ডাইজেস্টিভ সিস্টেমটা দেখে আসছো। দেখে আসছে এখনো আমারও ডাইজেস্টিভ সিস্টেম দেখে আসবেন। এখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম তো চলে যায়নি, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস আমরা কি করব? আজকে আমরা শুধু একটা জিনিস পড়ালাম, কি পেপটিক আলসার ডিজিজ কাকে বলে, কত প্রকার, কারণ কি, লক্ষণ কি, আর এই রোগের কি প্রাথমিক চিকিৎসাটা কি হতে পারে, এই ওদের প্রশ্ন লিখে ঠিক আছে? এই অধ্যায়ে প্রশ্ন বলে কোনো শব্দ নাই, নোটগুলো আগে শেষ করেন, ওকে? আমি বলি এটা